স্বাগত সবাইকে ২১ রাতে। আজকে আমরা আলোচনা করব উন্নয়ন ও মানব সম্পদ নিয়ে। আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, দারিদ্র্য বিমোচন ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় একটি সাফল্য আছে, যেটা সারা বিশ্বেই এখন এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমরা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের ব্যাপক একটা সাফল্য আছে, কিন্তু আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যতটুকু আমাদের সাফল্য আছে, ঠিক টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে সেটা এটা অর্জনে একটা চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করছি। উন্নয়নের এই যে গতিধারা চলছে, এই চ্যালেঞ্জকে যদি আমরা সফলভাবে নিয়ে আসতে পারি, সেইটার জন্য আমাদের আসলে কি কি প্রয়োজন, এই উন্নয়ন এবং সমৃদ্ধি বা মানব সম্পদের যে প্রয়োজনটা, উন্নয়নের সাথে মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদের একটা সরাসরি সম্পৃক্ততা আছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব দুজন তরুণের সাথে। তো আমাদের যখন এই ধরনের উন্নয়ন চলছে, তখনই আমাদের এই মুহূর্তে আমাদের রাস্তাঘাটের কতগুলি সমস্যা আছে। রাশেদ মাহমুদ তিতুমির, আপনাকে পরিচয় করে দিলাম প্রথমে। আমাদের আরেকজন অতিথি আছেন, তিনি এখনো পৌঁছাতে পারেননি। আমি যেই কথাটা বলছিলাম আর কি, যে আপনার ট্রাফিক জ্যাম, রাস্তাঘাট, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল যেই ডেভেলপমেন্টটা হয়েছে, এটা এখনো ঠিক ততটুকু তো হয়নি, বরঞ্চ ঢাকা শহরে ট্রাফিক জ্যামের জন্য আমাদের প্রতিনিয়ত অনেকখানি হাজার হাজার ঘন্টা নষ্ট হয়। আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের রাস্তাঘাট বাড়ছে, আমাদের ফ্লাইওভার্স হচ্ছে, কমিউনিকেশন ডেভেলপ করেছে, সবকিছু যখন সত্য, তখন আমাদের আরেকজন অতিথি জনাব রাশেক রহমান দেরি করে পৌঁছেছেন ওই একটাই কারণে, সেটা হচ্ছে যে ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের কারণ পড়ে উনি আসলে আমাদের এই আজকের অনুষ্ঠানে আসতে দেরি করছেন। যাই হোক, উনি যেটা কথাটা বলছিলেন, উনি বলছিলেন যে টোটাল দেশের ইকোনমির অবস্থাটা বলছিলেন। সেখানে আমরা মানুষের কন্ট্রিবিউশন কতটুকু, ট্যাক্সে, গভর্নমেন্ট তার সেই সেবাগুলি দিতে পারছে কিনা। আমি আপনাকে একটু জিজ্ঞেস করব যে আজকে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এই উন্নয়ন কর্মকাণ্ড যেগুলি চলছে, অন্য একটা রিলেটেড প্রশ্ন থাকবে, সেটাতে আমি পরে আসছি, কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আপনি একটু বলুন, কারণ এই উন্নয়নে ততটা হয়নি বলেই আপনার আসলে দেরিতে আসা হয়েছে। আপনাকে ধন্যবাদ। এটাকে দুভাবে দেখা যেতে পারে, যে অতিমাত্রায় উন্নয়ন হচ্ছে বলে আমার আসতে আরো বেশি দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, যে মানুষ অনেক বেশি কর্মমুখর, তাদের অনেক বেশি কাজ, অনেক বেশি কর্মব্যস্ততা, এবং সবচেয়ে বড় কথা, দেশ স্বাধীনের পর থেকে যে পরিমাণ প্রবৃদ্ধি উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই জায়গায় একটা স্থবিরতা ছিল বলেই আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে যে ধারাবাহিক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, তাতে করে হয়তোবা পুরনো দিনের সেই তৈরি করা রাস্তাঘাট যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না, আর তাই যানজট হতে পারে, তাই আমার আশায় বিলম্ব হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে নেতিবাচক ভাবে না দেখে ইতিবাচক ভাবেই দেখতে চাই। তবে আজকের অনুষ্ঠানে যেহেতু এসেছি, আমি জানি না কি নিয়ে আলাপ হচ্ছিল। আমরা আসলে যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন, এর সাথে সম্পৃক্ত হচ্ছে মানব সম্পদ। এই দুটাকে যদি আমরা পারি, উন্নয়নের সাথে মানব সম্পদটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা প্রপারলি সেটাকে ইউজ করতে পারছি কিনা। এই জায়গায় আমি এভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতে চাই। একটা হচ্ছে উন্নয়ন আর মানব সম্পদের কথা যেটা আপনি বললেন, যে আপনার জিডিপি বাড়বে, আপনার পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় বাড়বে, আপনার জীবনধারায় ব্যবহার্য যেই বিলাস সামগ্রীর প্রয়োগ সেটাও বাড়বে। তবে সবচেয়ে যেই বড় ব্যাপার, একটা অনন্য জাতিসত্তা হিসেবে, যেহেতু আমরা বাঙালি, আমাদেরকে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে আমরা কি একটা সাকসেস স্টোরি হতে চাই কিনা, অর্থাৎ একটা সফলতার গল্পে নিজেদেরকে রূপান্তরিত করতে চাই, নাকি উই ওয়ান্ট টু বি এ গ্রেট স্টোরি, অর্থাৎ একটা মহৎ গল্পে পরিণত হতে চাই কিনা। এই দুটির মধ্যে যখন আমরা গ্রেটনেসকে বেছে নিব, তখন শুধুমাত্র প্রবৃদ্ধি এবং তার সাথে সংশ্লিষ্ট আরেকটি শব্দ উন্নয়ন থাকলেই কিন্তু আর হচ্ছে না। অথবা আপনার মানব সম্পদ, একজন ব্যক্তি 1 ঘন্টায় ধারণা করা যায় লেটস সে 20টি 340 ক্যাটাগরির শার্টের স্টিচিং দিতে পারে, সেটাকে আপনি বৃদ্ধি করে নিয়ে গেলেন 1 ঘন্টায় 40টিতে, তাতেই আপনার আসলে নিশ্চিত হওয়ার বা খুব খুশি হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ আমাদের প্রশ্ন হবে যে ডু উই ওয়ান্ট টু বি অনলি সাকসেসফুল অর ডু উই ওয়ান্ট টু বি গ্রেট।
আমরা কি এমন একটা জায়গায় যেতে চাই কিনা যেখানে পৃথিবীর অন্যান্য মানুষেরা আমাদেরকে অনুসরণ করতে চাবে এবং মানবিকতা বলুন, দক্ষতা বলুন, পারঙ্গম হওয়ার ক্ষেত্রে বলুন, শিক্ষা জ্ঞানে বলুন, প্রত্যেকটি জায়গায় আমরা হব পরিপূর্ণ। সেই জায়গাটা যদি যেতে হয় তাহলে শুধুমাত্র কনভেনশনাল আইজিএ যেটাকে বলে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি, সেটার মধ্য দিয়ে আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। আমাদের মাথাপিছু আয় বাড়বে, আমাদের টেলিভিশনের আয়তন বাড়বে, আমাদের বাড়ি ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের পরিমাণ বাড়বে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হবে? এই যে আপনি সম্পদ অ্যাকোয়ার করলেন, এই যে আপনি ওয়েলথ অ্যাকোয়ার করলেন, এর রক্ষা করার মেকানিজমটা কি শুধুমাত্র পুলিশ হবে? এটা রক্ষা করার মেকানিজম কি শুধুমাত্র সরকার হবে? এটা রক্ষা করার মেকানিজম কি শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান হবে, নাকি আপনার দেশে অবস্থিত জনগণের প্রত্যেকে একে অপরকে রক্ষা করবেন? অর্থাৎ সেখানে জ্ঞানের মূল্য থাকবে, সেখানে তথ্যের মূল্য থাকবে, সম্পদের মূল্য থাকবে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা মূল্য থাকবে সেটা হচ্ছে আপন প্রাণের মূল্য থাকবে। সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারছি কিনা বা পৌঁছাতে পারবো কিনা, আমার মনে হয় সেদিকে নজর দিলে দীর্ঘস্থায়ীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনালী বাংলা, সোনার বাংলার স্বপ্ন দেখতেন এবং এই সোনালী মানুষের স্বপ্ন দেখতেন, সেটা হয়তো বা চরিতার্থ করা সম্ভব। আমরা আসবো, আমরা আসলে যেটা আপনি যে কথাটা মানে এখানে কনক্লুশনে বলছেন সেটা হচ্ছে যে স্বপ্নের সেই দেশটা আমরা গড়ে তুলতে পারবো না। আমরা একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি নিয়ম মাফিক। আমরা বিরতির পরে আমরা ফিরে এসে আমরা আবার আলোচনায় আসবো। আমাদের দুজন বিশেষ অতিথি ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির অ্যান্ড রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। আমরা আলোচনা করছিলাম দেশের উন্নয়ন এবং মানব সম্পদ নিয়ে। আমরা আবার ফিরে আসলাম বিরতির পরে। তিতুমির, আপনাকে আমি যদি এই প্রশ্নটা করি যেটা রাশেক যেখানে শেষ করলো, সেটা হচ্ছে আসলে একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন আর একটা হচ্ছে মানবিক উন্নয়ন। এই দুইটার দিকে আমরা আসলে কি চাচ্ছি? আমরা কি একটা উন্নত রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছি নাকি একটা উন্নত জাতীয় চাচ্ছি? এইটা যদি হয় যে আমরা উন্নত রাষ্ট্র চাচ্ছি এবং উন্নত জাতীয় চাচ্ছি, এই জিনিসটাকে আমরা যদি একটা ট্র্যাকে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? না, কি করতে হবে তো আর ইজি সলিউশন নেই, সমস্ত জাতি চিন্তা করতে হবে। তা আমরা যেগুলো চ্যালেঞ্জগুলো তো আমরা খেয়াল করছি, যদি আপনি ছোট্ট থেকে দেখেন তারপরে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে যান, তো মানব সম্পদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এটাকে সোজা ভাষায় দেখতে গেলে হচ্ছে যে শিক্ষার কি ধরনের আপনার গুণগত পরিবর্তন হয়েছে কিনা, এবং শিক্ষার গুণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি দুটো দিকে খেয়াল করতে পারেন। একটা হচ্ছে যে শিক্ষার গুণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা কতটুকু জ্ঞান ভিত্তিক সমাজের দিকে যাচ্ছি, এটা একটা পরিমাপ হতে পারে। আর অন্যদিকে পরিমাপক হতে পারে যে আমরা যারা শিক্ষার থেকে বেরোচ্ছে তারা আসলে শ্রমবাজারে যে কতটুকু কাজ পাচ্ছে এবং তার উৎপাদনশীলতা কতটুকু বিদ্যমান, অর্থাৎ তার দক্ষতা কতটুকু আছে। তো সেই ক্ষেত্রে কতগুলো জিনিস খুব ভয়াবহ। বিশেষ করে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করি তারা লক্ষ্য করি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পরিমাণ আপনার নম্বর পেয়ে আসেন, তারপরে যে আমাদের অবশ্যই এটা তো এক ধরনের ডিসক্রিমিনেশন করা হয়, কারণ হচ্ছে যে আমাদের আসন সংখ্যা সীমিত, তার মানে হচ্ছে আমাদেরকে কম নিতে হবে। কিন্তু যদি আপনি খেয়াল করেন উত্তীর্ণের হার অর্থাৎ পাশের হার কিন্তু 10% গড়ের নিচে থাকছে। তার মানে আমাদের গুণগত শিক্ষার গুণগত বিষয় নিয়ে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আর দ্বিতীয় বিষয় যদি লক্ষ্য করেন, যারা আপনি বলছেন যে বেসিক এডুকেশনই প্রবলেমটা, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো সমস্যা রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা যে কোনো উদ্যোক্তার কাছে যদি জিজ্ঞেস করেন, তিনি বলবেন কি, আমার তো চাকরি আছে কিন্তু এই চাকরিটা অন্য দেশের লোক করছে। যদি আমাদের খেয়াল করেন আমাদের উৎপাদন খাতের সবচেয়ে বড় খাত হচ্ছে যে গার্মেন্টস বা আপনার গার্মেন্টস সংশ্লিষ্ট অর্থাৎ পোশাক শিল্প সংশ্লিষ্ট, সেখানে আপনার এত লোক যাদেরকে বাইরে থেকে আনতে হচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা দক্ষতা সম্পন্ন মানব সম্পদ যোগাতে পারছে না, যার ফলেই তাদেরকে তো বাইরে থেকে আনতে হচ্ছে। বিশ্ব ব্যাংকের এক হিসেব অনুযায়ী, কারণ যেহেতু তারা সারা পৃথিবীর ওই হিসেবগুলো করে, তাতে বলছে যে আমাদের দেশ থেকে নাকি $6 বিলিয়ন আনুষ্ঠানিক খাতের মাধ্যমে এভাবে বাইরে চলে যাচ্ছে। আমরা আনছি $15 বিলিয়ন, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি একদম। তার মানে হচ্ছে যে আমাদের শিক্ষা কাঠামো সেই রকম দক্ষ জনসম্পদ তৈরি করতে পারছে না, এটা একটা বড় রকমের।
আর সবচেয়ে বড় রকমের সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আমরা একেবারেই আলোচনা করছি না, সেটি হচ্ছে যে একটা জাতি প্রথম অবস্থার থেকে একটু পরের অবস্থায় আপনার যেতে পারে, কিন্তু তার পরবর্তী অবস্থা যেতে হলে আপনার ইনোভেশন সিস্টেম লাগবে। অর্থাৎ হচ্ছে যে আপনার সেই রকম একটা ব্যবস্থা দেখতে হবে যার মাধ্যমে আপনার প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে। এখন প্রযুক্তিগত উন্নয়ন যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে যে সাম্প্রতিককালে যতগুলো প্রতিবেদন আমরা দেখেছি যেখানে তুলনামূলক বিশ্বের বিভিন্ন দেশের চিত্র দেখা যায়, সেখানে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের রপ্তানি বাড়ছে 13% হারে গত এক দশকে, এবং এর 80% কিন্তু আছে পোশাক শিল্প খাতে। তার মানে হচ্ছে কি, আমরা একটা এক কেন্দ্রিক হয়ে যাচ্ছি, যার ফলে ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকমের ঝুঁকি হয়। তো এইটাকে আপনাকে বাড়াতে হলে তো এক্সপোর্ট বাস্কেটে অনেক প্রোডাক্ট আমাদেরকে বহুমুখীকরণ করা দরকার। তো বহুমুখীকরণ করার একমাত্র অন্যতম উপায় হচ্ছে আপনার বিজ্ঞান এবং প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়ন। কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা বলবৎ আছে, সেই পরিকল্পনায় কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেপারও করা হয়নি আপনার এই ব্যাপারগুলো নিয়ে। যেমন অনেক রাজনৈতিক পর্যায়ে বক্তব্য আছে জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার, অর্থাৎ কথামালার মধ্যে বা রেটরিক্সে আছে, কিন্তু সেইটাকে অপারেশনাল করার জন্যও কিন্তু পরিকল্পনা নাই। তার মানে হচ্ছে যে একটা বড় রকমের আমরা ধাক্কার মধ্যে আছি, যেখানে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ হচ্ছে জনমিতিক আমরা একটা ফল পেতে পারি, যেহেতু আমাদের 15 থেকে 64 বছরের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু সেটা করতে গেলে এবং সেখান থেকে অনেক বেশি ফল পেতে গেলে আপনাকে প্রচন্ড পরিমাণে উৎপাদনশীলতা বাড়ানো দরকার, যার জন্য দক্ষতা দরকার, এবং যার জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। আমি সেটাই বলছি যে রশেক রহমান, আপনি একটু বলুন, উনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, আপনার কি ধারণা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথায় গলদটা আছে, এবং আমরা মানব সম্পদ আসলে আমরা কি ওইভাবে তৈরি করতে পারছি কিনা? আর একটা কথা আপনি যেটা বলেছিলেন সেখানে যদি আপনি একটু টাচ করেন, সেটা হচ্ছে যে এই মানব সম্পদটাকে আমরা শুধু উৎপাদনের দিকে নেব নাকি মানবিক উন্নয়নের দিকে নেব, সেই আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই জিনিসগুলি আছে কিনা, সেই এলিমেন্টসগুলি আছে কিনা? আমি যখন এসে কথা শুনলাম সেটা তো ওটাই বললাম যে মানব সম্পদ উন্নয়নের থেকে মানব সম্পদ উন্নয়নের যেতে হবে, কিন্তু গুণগত মানের দিক থেকে উন্নয়নটার ডিমেনশনটা কি সেটা তো এক জায়গায় হিসাবে আনতে হবে। যেমন আপনি চায়নাকে যদি আমলে নেন, তাহলে দেখবেন যে চায়নায় এক সময় 11 ঘন্টায় একটা শিফট, কাজের শিফট হিসেবে ধরা হতো। প্রশ্ন হচ্ছে আগামী 10 বছর পরে চায়নায় গিয়ে কি আপনি 11 ঘন্টায় শিফট পাবেন কিনা? কর্মদক্ষতা বাড়বে ঠিকই, কিন্তু আপনি মানবিক হবেন। অর্থাৎ আপনি 11 ঘন্টায় একটা শিফট ধরবেন না, তখন 8 ঘন্টায় একটা শিফট ধরবেন। আপনার ওয়েজ, আপনার প্রতি ঘন্টায় যে পারিশ্রমিক, তা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। নট নেসেসারিলি সবসময় আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি যান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি একজন ম্যানুয়াল লেবারার আছেন, তার দক্ষতা তো কোনো অংশে চায়না বা অন্য কোনো উন্নয়নশীল রাষ্ট্রের থেকে কম না, কিন্তু পার্থক্যটা হচ্ছে তিনি দিনে 15 ঘন্টা 16 ঘন্টা দিন মজুরের মতো কাজ করবেন না, 1 2 নাম্বার তিনি $3 বা $4 জন্য কাজ করবেন না। দক্ষতার জায়গায় হয়তো তিনি বেশি আছেন, তিনি কাজ করবেন খুব বেশি হলে 8 ঘন্টা, আর প্রতি ঘন্টায় $12 নিচে প্রশ্নই আসে না। তো এগুলো কিছু বিবেচ্য বিষয় আছে। আর লেখাপড়ার কথা যেটা বললেন, যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাই ছিল যে প্রতিটি প্রান্তরে প্রান্তরে শিক্ষা গ্রহণের সুযোগ তো ছিল না। আজকে আর যাই হোক, এই সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা একটা জিনিস নিশ্চিত করেছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটা প্রান্তরে প্রান্তরে আপনি শিক্ষা গ্রহণ করতে পারছেন। স্পিল ওভার ইফেক্টটা যখন কমপ্লিট হলো, অর্থাৎ প্রতিটি লোকের যখন শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত হওয়ার বা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ যখন তৈরি হয়ে গেছে, এখন আপনি মনোনিবেশ করবেন শিক্ষার গুণগত মানকে উন্নত করার ক্ষেত্রে। সুতরাং পর্যায়গুলো আমাদেরকে অনুভূতিতে অনুধাবনে নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে উন্নয়ন নিয়ে যখন আমরা কথা বলি বা প্রবৃদ্ধি নিয়ে যখন আমরা কথা বলি, আমরা একটা জিনিস ভুলে যাই। লিও টলস্টয় একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে দ্য আলটিমেট ডিলিউশন ইজ when we think anything that is beautiful is good. এর থেকে বড় ডিলিউশন আর কিছু হতে পারে না। মানে কোনো কিছু দেখতে সুন্দর হওয়া মানে এটা ভালো, এ তো আর তা না। ভালো খুব নিহিত একটা ব্যাপার, কোনো কিছু দেখতে তো সুন্দর না হলেও কিন্তু ভালো হতে পারে।
প্রাথমিকভাবে আমাদেরকে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে যে চাকচিক্য থাকলেই, চকচক করলেই তা ভালো, তা নয়। এই জায়গাটা আমি গেলাম এই কারণে যে শিক্ষা বলুন, অর্থনীতি বলুন, সমাজনীতি বলুন, রাজনীতি বলুন, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনার গন্তব্যস্থল খুলনা। খুলনায় যাওয়ার ট্রেনটি জরাজীর্ণ, দেখতে এত ভালো নয়। চিটংয়ে যাওয়ার ট্রেনটি চকচকে, দেখতে ভালো, গতি বেশি। আপনি কি করবেন? আপনি কি চাকচিক্যে ভরা সেই সুন্দর ট্রেনে উঠবেন, নাকি জরাজীর্ণ ওই ট্রেনে উঠে আপনার যে গন্তব্যে যাওয়ার কথা সেখানে যাবেন? নির্ভর করে আমাদের আমরা অর্থাৎ আসলে কিভাবে যাব। আগামী দিনের প্রতিটি কর্মকাণ্ডে সমাজ এবং এই জাতির যেই ইতিহাস, যেই চার মূল মন্ত্রকে সামনে রেখে আমাদের আবির্ভাব বা অভিযাত্রা, সেটাকে প্রত্যেকটি কর্মকাণ্ডে নিহিত করতে হবে। সেটা লেখাপড়াতেও করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড করতে অর্থাৎ হবে। রাষ্ট্রীয় যে দর্শনগুলি ছিল, অ্যাবসলিউটলি। এবং এটা মাথায় রাখতে হবে যে এই ডিলিউশন থেকে 17 কোটি মানুষকে সারা জীবনের জন্য মুক্ত করতে হবে যে এনিথিং দ্যাট লুকস বেটার অর গ্লিটার্স, যাই চকচক করে not good. তাই ভালো না, তাই সোনা নয়। সুতরাং ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। হার্ডশিপ, অস্টারিটি, স্যাক্রিফাইস, এই যে একটা মনোবৃত্তি বিল্ড আপ করার ব্যাপার, এটা সব টাকা পয়সা দিয়ে আমি 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 গাণিতিকভাবে আসছি শেষ করতে আপনার পারবেন কাছে। না। আমি মানে আমাদের আসলে সময় হাতে খুব কম। আমি আপনি খুব সংক্ষেপে একটু উত্তর দেবেন। আপনি একই প্রশ্ন আমি দুজনের কাছেই রাখছি। সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে এখন একটা বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে। বলা হয় যে প্রায় $100 বিলিয়ন এর কাজটা চলছে। আপনার সেই টানেল বলেন, আপনার পাওয়ার প্ল্যান্টস বলেন, রোড ইনফ্রাস্ট্রাকচার বলেন, আইটি ডেভেলপমেন্ট বলেন, সব কিছুতেই, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসছে, মেট্রো রেল হচ্ছে। কথাটা হচ্ছে যে এই যে উন্নয়নের যে কাজটা চলছে, এটা আমরা বাইরে থেকে লোন নিয়ে করছি। আমরা এটা কি চিন্তা করেছি যে আমরা এখান থেকে আমাদের হোয়াট উইল বি দ্য আউটপুট, এটা যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, তাহলে এটা আমাদের ফেরত দেওয়ার প্রশ্ন আসছে। আবার এই সময় আমরা যদি দেখি যে বাংলাদেশ এমন একটা অবস্থায় পৌঁছেছে যখন আমাদের প্রধানমন্ত্রী বলতে পারেন যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আমি নেব না, আমার পয়সায় আমি পদ্মা সেতু করবো, এবং সেটা উনি করছেন। কয়েকদিন আগে, বোধহয় 2-3 দিন আগে, উনি ব্রিটেনের একটা ফান্ড, 13 মিলিয়ন পাউন্ডের একটা ফান্ড ক্লাইমেট চেঞ্জের জন্য, সেটাও ফেরত পাঠিয়েছে, বিকজ শর্ত আরোপ করা ছিল যে তারা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আসছিল। এই দুইটা জিনিসকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে আপনি আপনার উন্নয়ন দর্শন তো আপনার আছে। উন্নয়ন দর্শন হচ্ছে যে আপনি যে স্বাধীনতার যে ঘোষণাপত্রে পরিষ্কার করে 3টি বিষয় উল্লেখ করা আছে। একটা হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি, দ্বিতীয় বলা হয়েছে যে মানবিক মর্যাদা বা হিউম্যান ডিগনিটি, এবং তৃতীয় হচ্ছে যে সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস। সেইটার আলোকে যদি আপনি একটা সমাজকে চিন্তা করেন, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে আপনি পরিষ্কার করে উল্লেখ করা আছে যে কি ধরনের সমাজ আমরা দেখতে চাই, এবং সেই কারণেই এই দক্ষিণ এশিয়ায় একমাত্র রাষ্ট্র তৈরি হয়েছে যেটা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। অন্য কোনো রাষ্ট্র হয়তো কোনো তৃতীয় পার্লামেন্টে তৈরি হয়েছে বা অন্যভাবে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যদি সেইগুলো উল্লেখ করি, তাহলে কিন্তু সেই দিকে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের যাওয়া দরকার। যেমন আমাদের সমতার কথা যদি চিন্তা করেন, বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি যদি মানবিক মর্যাদার কথা বলেন, যে কথাটা উল্লেখ করলেন, অর্থাৎ হচ্ছে যে আমার অধিকার এবং অধিকারহীনতা, এবং সেই অধিকার কর্মপরিবেশে হোক, সেটা হচ্ছে আমার জীবনকে উপভোগ করার মধ্যে হোক। আমি সারাদিন কাজ করলাম, কিন্তু ভবিষ্যতে আমি জীবনকে আমার সেই অনুযায়ী আমার যে দৃষ্টিভঙ্গির থেকে করতে পারলাম না, সেটা হবে না। তার মানে হচ্ছে যে আপনার মানবিক মর্যাদার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার অধিকার বোধ, কিন্তু অধিকারহীনতা হয়ে গেলে সেটা একটা বড় সমস্যা হয়। তৃতীয় হচ্ছে যে সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ হচ্ছে যে আপনি সমাজ অগ্রগতি ঘটছে কিনা এবং সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে পরমত সহিষ্ণুতার বড় রকমের অভাব, এবং এই সবগুলো মিলে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে আজ আবির্ভূত হয়েছে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর ক্ষয় হয়ে যাওয়া।
সেটা আপনি সরকারের প্রতিষ্ঠানই বলেন, সেটি আপনি আপনার আপনার জুডিশিয়ারি বলেন, সেটি আপনার পার্লামেন্টই বলেন, অর্থাৎ প্রতিষ্ঠান যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু বড় রকমের দাগ দেখা যায়। সেটা আমরা লক্ষ্য করছি সারা বিশ্বে, যেমন ব্রিটেনের ক্ষেত্রে লক্ষ্য করেছি ব্রেক্সিটের মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খেয়াল করলাম যে একদিকে তার মানে হচ্ছে যে আপনি যদি ওই মূল মন্ত্র থেকে চলে আসেন তখন আপনার সামনে আবির্ভূত হবে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থা হচ্ছে জনতুষ্টি বা পপুলিজম থাকবে, যে ব্যবস্থার মধ্যে আপনার বৈষম্যের ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থার মাধ্যমে আপনার কঠোর বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম এবং যে বাংলাদেশের মধ্যে আসলে মানবিক বাংলাদেশের কিন্তু সবগুলো এলিমেন্টই আছে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে আছি। আমি সেটাই জানতে চাইবো জনাব রাশিক রহমান, আপনি বলুন যে তুমি যে কথাগুলি বললেন আমরা সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না। জুডিশিয়ারির ক্ষয় হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়, যেটা সম্পূর্ণ ভুল। আপনি যদি পিছন দিকে যান, আমাদের টাইম মেশিন নাই, বাট আমরা ইতিহাস লিপিবদ্ধ করি, তাহলে 1975 সালের 15 আগস্টের পরে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, এই যে সামরিক জান্তা মেজর জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে হুসেন মোহাম্মদ এরশাদের যে স্বৈর শাসনের যে ধারাবাহিকতা, সেই সময় জুডিশিয়ারি ছিল, জুডিশিয়ারির কাছে তো সংবিধানও ছিল, সংবিধান ইন্টারপ্রেট করার তার দায়িত্ব ছিল, তখন তো তারা করতে পারেন নাই। তাহলে ক্ষয় হয়ে যাচ্ছে কোথায়? ক্ষয় হওয়াই তো ছিল। ইটস এ রং স্টেটমেন্ট। আপনি পার্লামেন্ট ছিল, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার পরে বহু সংসদ সদস্য তারা খন্দকার মোস্তাক এবং মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করে সংসদে গেছেন। সুতরাং ক্ষয় হয়ে গেছে কোথায়? এটা তো ক্ষয় হওয়া অবস্থাতেই ছিল। বরঞ্চ আমি মনে করি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত দিয়ে, অনেকে আমার কথা পছন্দ না করতে পারে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখবেন। শেষ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। আমি শেষ করছি। আমি তো বরঞ্চ মনে করি যে আমরা একটা ইতিবাচক বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি পত্রিকা খুলুন, জুডিশিয়ারি আমাদের বিচার ব্যবস্থা আজ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, যেটা হওয়া উচিত সেটা বলতে পারছেন, এটা কোনোদিন ছিল না। আজকে এই হলো বাস্তবতা যে বাংলাদেশের কোন সংসদ সদস্য, আমি নাম না বলে, তাকে বিচারের আওতায় এনে আপনি জেল দিতে পারছেন। ক্ষয় হয়েছে কোথায়? বিবর্তন হচ্ছে। ওটাই তো একটু আগে বললাম যে বিবর্তন পরিবর্তন অনেক সময় আমরা জনাব রাশিক রহমান আসলে আমাদের আজকে একেবারে সময় নেই আমাদের। আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, উন্নয়ন এবং মানব সম্পদ, আসলে এই মানব সম্পদের যে জিনিসটা, সেটার সাথে যে দুজনের কথা থেকে উঠেছে যে একটা প্রপার এডুকেশন সিস্টেম দরকার আমাদের। আমাদের বেসিক এডুকেশনে উনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা আমাদের অনেকগুলো গলদ আছে। সমাজের অগ্রগতি বলতে আসলে আমরা কি বুঝি? অর্থনৈতিক উন্নয়নই কি সমাজের উন্নতি না? মানবিক উন্নয়নটাও আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমাদের ইনভেস্টমেন্টটা আসলে কোথায় করতে হবে। আমরা সেই প্রশ্নটা রেখে আজকে আমাদের 21 রাত এখানে শেষ করছি। পরবর্তীতে আসলে এটা অনেক বড় একটা আলোচনার বিষয়, আমরা পরবর্তীতে চেষ্টা করবো আরেকবার আলোচনা করে। আজকে এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।